সাকসেসের ব্লুপ্রিন্টগুলো নিয়ে আলোচনা করবেন। তা আলোচনা করবেন তারাই, মানে যারা এখানে, মানে তাদের সাকসেসটাকে মেজার করা যায় না কোন লেভেলে তারা সাকসেসফুল। মানে অসংখ্য সাকসেসফুল মানুষ তারা তৈরি করেছেন। অ্যামওয়ে ইন্ডিয়াতে টোটাল যা টার্নওভার এখন, তার 4 থেকে 5 ভাগের 1 ভাগ টোটাল টার্নওভারটাই কাপলটাই করে। মানে ভেবে দেখুন তাদের বিজনেসের লেভেলটা কোন জায়গায়। তাদেরকে মানে যদি আমাকে বলা হয় তোমার জীবনের স্মরণীয় কয়েকটি ঘটনা বলো, আমি বলবো আমার জীবনের অন্যতম স্মরণীয় একটা ঘটনা এইটাই, আজকে সকলের সামনে এরকম একটা কাপলকে আমি আপনাদের সামনে ডাকার সুযোগ পেয়েছি। এটা আমার স্মরণীয় একটা ঘটনা। দ্বিতীয় যে জিনিসটা বলি যে হ্যাঁ, এই যে কাপলটা, আমি রানাঘাটের একটা ঘটনা বলি। যখন টিবিএস হলো, একজনকে জিজ্ঞাসা করেছিলাম কি বুঝলেন, বলে এই ভদ্রলোক ভদ্র মহিলাকে দেখে তো আমাদের বিজনেসম্যানই মনে হয়নি। একদম ঠিক তাই। আমি কিন্তু কখনো এনাদেরকে যতবার দেখেছি, কথা শুনেছি, তাদেরকে বিজনেসম্যান বিজনেসওম্যান বলে আমার ফিলিংসই আসেনি। আমি তাদেরকে এইভাবে দেখেছি, কি বলবো, একদিকে বলতে পারি দার্শনিক, একদিকে বলতে পারি খুব ভালো একটা কাপল, আবার এটাও বলতে পারি প্রত্যেকটা মানুষের জীবনের আদর্শ, আবার বলতে পারি স্পিরিচুয়াল দুজন মানুষ। তাদেরকে মেজার করা যাবে তারা কি, তো তাদেরকে যদি সকলের সামনে ডাকি, কিভাবে ডাকাটা সম্ভব বা কিভাবে ডাকাটা উচিত, সকলে উঠে দাঁড়িয়ে যতটা জোরে হাততালি দিয়ে ডাকা সম্ভব আমরা তাদেরকে সেইভাবেই ডাকবো। আমি খুব প্রাউড ফিল করছি তাদেরকে ডাকার সুযোগ পাওয়ার জন্যে, অসিতাভু এবং শ্বেতা দত্তকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বিকাশ। এটা শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে নাকি একটু ভলিউম বাড়াতে হবে? কারণ ভলিউমটা খুব ইম্পর্টেন্ট। একটু ঠিক না হলে আগাগোড়াই যদি শুনতে অসুবিধা হয়। হ্যালো হ্যালো, ঠিক আছে, ওকে ওকে, একদম পিছন থেকে শোনা গেলেই হলো। আজকে সময়টা খুব লিমিটেড। আপনাদের সবাইকে গুড ইভিনিং অ্যান্ড ওয়ান্স সেকেন্ড ওয়েলকাম টু টুডে সেশন। বসুন বসুন, প্লিজ প্লিজ বসুন। আবার বেশ কিছুদিন বাদে এবার ঠিক আছে, একটু বেশি ঠিক হয়ে গেছে বোধহয়। হ্যাঁ, এবার আমার ডিস্টেন্সটা একটু বাড়াতে হবে। আবার অনেক দিন বাদে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে খুব ভালো লাগছে। আর সবাইকে রাখি বন্ধনের শুভেচ্ছা। আগামীকাল রাখি বন্ধনের শুভেচ্ছা জানিয়ে শুরু করি। এই ব্যবসাটা কিন্তু রাখি বন্ধনের ব্যবসা। আমরা এই ব্যবসার মাধ্যমে ওটাই করি। হয়তো ঠিক হাতে হাতে পড়াই না, কিন্তু অর্থটা তাই। কি করে একসঙ্গে আমরা মিলিত হয়ে একটা কাজে সাকসেসফুল হতে পারি। তো আমি সেটাকে দিচ্ছি, সে মানে বেশি সময় নষ্ট না করে সেটা কমপ্লিট করুক, আমি আসছি। গুড ইভিনিং, নতুন বছরের শুভেচ্ছা। আর আজকে কি দারুণ দিন, এদিকে নতুন বছর আসছে আর আজকে রাখি পূর্ণিমা, দারুণ হবে। তো আজকে এখানে আপনাদের সামনে স্টেজে যে দাঁড়িয়ে আছি, তার জন্যে যাদের প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাই, সেটা হচ্ছে আমার ভাই আর তার স্ত্রী শুভাশিস আর সুদেশরা ঘোষ। তারা আমাদের নামটা খাতায় লিখেছিল এবং আমাদের ডেকেছিল শুনবার জন্যে এবং আমাদের স্পন্সর করেছিল। আর সবের ওপরই আমরা জানাবো আমাদের সকলের আপলাইন তীর্থঙ্কর আর সুপর্ণা দত্ত, ভীষণ লাভিং কাপল। তারা অনেক দূরে থেকেও আমাদের কিন্তু ভীষণভাবে হেল্প করে চলেছেন। তো আজকে আমি একটা ডাক দিতে এসছি সবাইকে, যে আবার নতুন বছরে নতুনভাবে ভাবনা চিন্তা নিয়ে নতুনভাবে বিজনেসটা শুরু করি। সবাইকে বলি। তো আজকে এখানে যেহেতু অনেক মহিলা উপস্থিত আছেন, আমি তাই জন্যে না বলে আর থাকতে পারছি না যে মহিলারা স্পেশালি এগিয়ে আসুন।
মানে পুরুষরা ছেলেরা তো এগোবেই, কিন্তু মহিলারাও এসে এগিয়ে আসুন। আপনারা এগিয়ে এলেই না বিজনেসের রংটাই পাল্টে যাবে। আপনারা জানেন না যে মেয়েদের মধ্যে কি প্রচণ্ড পোটেনশিয়াল আছে। আমরা দেখুন, আমরা প্রচুর স্বপ্ন দেখি, প্রচুর স্বপ্ন, আমাদের প্রচুর মনের চাহিদা, এইটা নেব, ওখানে যাব, বিভিন্ন রকম, ঘরটা এরকম করে সাজাবো, এইরকম একটা সুন্দর ফ্ল্যাট কিনবো, গিয়ে এরকম একটা সুন্দর বাড়ি করব। তো এইরকম অনেক কিছু চাহিদা আছে, কিন্তু সবসময় হয়তো আমাদের হয়ে ওঠে না, পারি না করতে। কিন্তু এই যে আপনাদের হাতে এই বিজনেসটা আছে, এই বিজনেসটা আপনাদের সমস্ত দিতে পারে, বিশ্বাস করুন। আজকে এতদিন পরেও দাঁড়িয়ে আমি এই কথাটাই বলতে চাই যে ভেতরে বিশ্বাস রাখুন, আরেকবার প্ল্যানটা বুঝুন। আপনি যদি একা হন, আবার নিজে বসে দেখুন, আর যদি হাজব্যান্ড ওয়াইফ হন তাহলে দুজনে বসে ডিসকাস করে প্ল্যানটা বুঝে নিন যে আপনাদের হাতে কি আছে। আর একটা ভীষণ স্ট্রং ড্রিম বা পারপাস, কেন এই বিজনেসটা করছেন সেটা দেখে নিন, সেটাকে আইডেন্টিফাই করুন, এবং তার দিকে তাকিয়ে আমাদের কিন্তু এগিয়ে চলতে হবে। আমার তো মনে হয় যে এই বিজনেসটা মেয়েদের পক্ষে ভীষণ আইডিয়াল। কেন বলুন তো? আমরা আমাদের সময় মতন ঘরের কাজটা সামলে সমস্ত দায়িত্ব পালন করেও, যেমন ধরুন বাচ্চাদের দায়িত্ব, আমাদের সিনিয়র্স যারা আছেন তাদের দায়িত্ব, তাদের খাওয়া দাওয়া, ওষুধ, তাদের টেক কেয়ার করার, এই সমস্ত দায়িত্ব পালন করেও কিন্তু আমরা বিজনেসটা বিল্ড করতে পারি নিজের সময়। তবে একটা কথা আমি ভীষণ ইম্পর্টেন্ট বলবো, যে আমাদের কিন্তু টাইম প্ল্যানিংটা করে নিতে হবে। আর আমার টাইম প্ল্যানিং কিন্তু আমিই করতে পারি, আমার টাইম প্ল্যানিং আপনি করতে পারবেন না। আপনি হয়তো আপলাইন হয়তো হেল্প করতে পারে, কিন্তু আপনার কাজটা, আপনার টাইম প্ল্যানিং, আপনার যে ড্রিমস, সেটা কিন্তু আপনাকেই ফাইন্ড আউট করে তার টাইম প্ল্যানিং করতে পারেন। যত কাজ আপনার আছেন, আপনি হয়তো চাকরি করছেন বা গৃহবধূ বা মানে মেয়েদের বাড়িতেও তো প্রচুর কাজ থাকে, সমস্ত কাজগুলো চারিদিকে রেখে জাস্ট সেন্টারেতে এই বিজনেসটা রাখুন। সমস্ত কাজ তো করবেনই, করতেই হবে, কিন্তু সেন্টারে যদি আমি বিজনেসটা রাখি, ফোকাসটা যদি আমার বিজনেসের ওপরে থাকে, তাহলে কিন্তু আমরা কোথাও না কোথাও থেকে আমরা টাইম ম্যানেজ করে নেব। তো এই টাইম প্ল্যানিংটা ভীষণ ইম্পর্টেন্ট। আর তার জন্য একটা টু ডু লিস্ট যদি চোখের সামনে করে রাখেন তাহলে আরও ভালো হয়, মানে টাইমটা বুঝতে খুব সুবিধে হয়। তো আর সেই একটা টাইম বিজনেস পারপাসে ব্লক করে দিন, তখন কিন্তু আপনি বিজনেসটাই করবেন। অনেক মহিলা বলেন, আমরা রেণুকার কাছে শুনেছি, রেণুকা বলেন সারা দিন আমি কাজ করি, কিন্তু ফ্রম দ্য ইভিনিং আমি আমার দোকানটা খুলে বসি, আমি তখন কিন্তু আমার ব্যবসাগুলোর কাজ করি। তো আপনার যেরকম সুবিধে আপনি সেইভাবে টাইম প্ল্যানিংটা করে আপনি টাইম ব্লকটা করে নিন। তো এই বিজনেসে কী করতে হবে, কত সহজে করা যায়, আপনাদের জাস্ট শেয়ার করছি। ইনিশিয়ালি আমরা যদি প্রোডাক্টটা ইউজ করি, প্রোডাক্ট সম্বন্ধে জানি, ইউজ করি, আর সেটার সঙ্গে যদি আমরা শেয়ার করি, তাহলেই কিন্তু আমাদের বিজনেসটা এগোতে থাকবে। তো কি করতে হবে না, আমাদের হাতে একবার যদি ভেবে দেখুন, আপনি দেখুন বিজনেসটা, দেখুন, বুঝুন কি করতে হবে না। দেখুন, আমাদের সংসারের ভার কিন্তু আমাদের উপরেই আছে। আমাদের হোম ফ্রন্টটা খুব হাইজিনিক রাখতে হবে, না মানে সুস্বাস্থ্য যাতে থাকে, কোনো রকম নোংরা ধুলো বালি না থাকে, সুন্দর পরিষ্কার করে, তাতেই কিন্তু আমরা সুস্থভাবে বাঁচতে পারবো। তো হোম ফ্রন্টটা ঠিক করতে গেলে দেখুন, আমাদের যত ক্লিনিং প্রোডাক্ট আছে, প্রচুর ক্লিনিং প্রোডাক্ট আছে, আর মানে কাপড় কাচা, বাসন মাজা, এমনকি ফ্লোর ক্লিনার, সমস্ত যা কিছু ভাবতে পারেন ক্লিনিং প্রোডাক্ট পেয়ে যাবেন। এখনই দেখলেন জুম দিয়ে কি সুন্দর পরিষ্কার হচ্ছে, গ্রিজ কাটার। তো একটা কথা, সত্যি কথা বলি কি, অনেক সময় হয়
বাজারের কিছু কিছু প্রোডাক্ট ইউজ করতে গিয়ে হয়তো কারোর কোনো অসুবিধে হতে পারে, হাতে বা পায়েতে কোনো রকম অসুবিধে হতে পারে, অনেকের র্যাশও বেরিয়ে যায়। কিন্তু এই যে অ্যামওয়ের প্রোডাক্টের কথা আমরা বলতে পারি, ইভেন আপনারা ফ্লোর ক্লিনারও যদি ইউজ করেন আপনার হাতেরও কোনো রকম অসুবিধে হবে না, কারণ এই সমস্ত প্রোডাক্টে আপনার অ্যালোভেরা দেওয়া আছে, এর মধ্যে কোকোনাট ডেরিভেটিভ দেওয়া আছে যেগুলো কসমেটিক্সে ইউজ করা হয়। সিসো বলে আরেকটা জিনিস দেওয়া আছে যেটা আমাদের কোনো অ্যান্টি ফাঙ্গাল। অনেক সময় হয় না, বাসন মাজতে গিয়ে দেখবেন অনেকের হাতে ভীষণ কী বলবো, যা বাংলায় যাকে বলে হাজা পড়ে যায়, কীরকম বাজে দেখতে লাগে আর ভীষণ কষ্ট হয়। তো এইগুলোর কোনো ভয় থাকবে না, আপনি নির্ভয়ে করতে পারবেন। আপনি ওখানে প্রোডাক্ট যেরকম ইউজ করলেন, আপনাদের বাড়িতে লোক টোক আসে তো, গেস্ট আসে তো যখন গেস্ট আসবে তখন তাদের খাবারটা যদি তাদের সামনেই আপনারা কুইন কুকওয়্যারে একটু রান্না করে জাস্ট প্রেজেন্ট করেন, মানে খেতে দেন, তখন আপনি দেখাতে পারবেন কত কম তেলে, ইভেন উইদাউট ওয়াটার, ইভেন উইদাউট অয়েল, আপনি কিন্তু সুন্দরভাবে একটা নিউট্রিশাস ফুড তাদের দিচ্ছেন, মানে ফুল অফ নিউট্রিশন, কালার্সগুলো একদম ঠিক থাকে, তাই না? তো এইটা দেখলেই তো মনটা ভরে যায়। আপনাকে আর কিছু বলতে হলো না, দেখবেন লোকেরাই জিজ্ঞেস করবেন যে এটা কী হলো, কী করে হলো। আমরা আমাদের হাতে কিন্তু পার্সোনাল কেয়ারেরও প্রচুর প্রোডাক্ট আছে, মাথার চুল থেকে পায়ের নখ অবধি টেক কেয়ার করার জন্য আমাদের মানে সমস্ত প্রোডাক্টস আছে। আপনারা পার্সোনাল গ্রুমিংয়েতে বিশ্বাস করেন তো? ছেলে মেয়ে প্রত্যেকে উভয়ের জন্যই আছে। চুলের জন্য তো বিভিন্ন ধরনের শ্যাম্পু আছে, চুলের কোনো সমস্যা থেকে আরম্ভ করে আরও মানে সমস্ত কিছু, সাবান, এই তেল সাবান যা কিছু পার্সোনাল কেয়ারে ভাবতে পারবেন আপনি পেয়ে যাবেন। আপনি সেগুলো ইউজ করছেন, আপনার বিজনেসে কিন্তু আপনার পিভিটা অ্যাড হয়ে যাচ্ছে। সাজতে ভালোবাসেন নিশ্চয়ই, মহিলারা তো একদম এখান থেকে এই অবধি হাসি এসে গেল। তো দেখুন, সুন্দরভাবে সাজগোজ করার জন্য কিন্তু আমাদের হাতে দু রকম প্রোডাক্ট আছে, দু রকম কী বলবো, একটা হচ্ছে আর্টিস্ট্রি আর একটা হচ্ছে অ্যাটিটিউড। দেখবেন একটু সাজগোজ করবেন, হ্যাঁ হয়তো আপনি বলবেন আমার সাজতে ভালো লাগে না, একটু সাজগোজ করবেন, দেখবেন আপনার মনটাও ভালো লাগছে, নিজেকে আরও অনেক বেশি প্রেজেন্টেবল করতে পারছেন, আর সাজলে দেখবেন আপনার অ্যাটিটিউডটাই একটু অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, আপনি ভাবুন আপনি কোথাও গেছেন উইদাউট মানে মিনিমাম সাজগোজ করে গেছেন, সাজ মানে আমি দারুণ সাজগোজের কথা বলিনি, কিন্তু প্রেজেন্টেবল হয়ে গেছেন, আর যেখানে আপনি একদম কিছু না করে গেছেন, একটু এনার্জিরও অভাব, লোকে কোনটাকে অ্যাপ্রিসিয়েট করবে, আপনার তখন কোনটার সময় আপনার মনে আনন্দটা থাকবে সেটা ভেবে দেখুন। আর স্কিন কেয়ার তো করতেই হবে, তাই না? দেখুন, স্কিনটাও তো আমাদের সব থেকে বড় অর্গান, তো স্কিন কেয়ারটা তো করতেই হবে, নাহলে আমাদের স্কিনটা যদি আমরা অল্প বয়স থেকেই টেক কেয়ার করি তাহলে আমাদের স্কিনটা আরও ভালো থাকবে। তো আর আপনি তো ব্র্যান্ড অ্যাম্বাসাডার হবেন, আপনাকে দেখেই তো আপনার প্রোডাক্টগুলো সেল হবে, আপনার চুল দেখে, আপনার স্কিন দেখে, আপনার ঘর বাড়ি দেখে সমস্ত হবে। আর সবের ওপর দেখুন, শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্যে আমাদের হাতে আছে কি 90 বছরের এক্সপিরিয়েন্স, মানে নাম্বার 1 ডায়েটারি সাপ্লিমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড আছে নিউট্রিলাইট, তাই না? তো আপনারা সবাই ইউজ করেন তো, ইউজ করবেন। এখানে যদি কেউ থাকেন, অনেক নতুনই আছেন, ভাবছেন হয়তো ও বাবা যা দাম, কি করে আমি অ্যাফোর্ড করব। যত দামই হোক, হেলথের ওপর সব থেকে বেশি মানে মূল্যটা দিন, ইম্পর্টেন্স দিন, এবং সুস্থ থাকুন। দেখেন এইখানে কিন্তু আমরা ছোট বাচ্চা থেকে আরম্ভ করে, প্রেগনেন্ট লেডি থেকে আরম্ভ করে, ছোট বাচ্চা, বাজার মানে মিডিয়াম এইজের লোকেরা এবং সিনিয়র, খুবই সিনিয়র লোকজনের জন্যে আমরা তাদের হেলথের টেক কেয়ার করতে পারি। তো
সেইটা দেখবেন। তো আপনি দেখুন আমরা সুন্দর স্বাস্থ্যকর পরিবেশে কিভাবে থেকে ভালো আছি, আনন্দে আছি, সুস্বাস্থ্যের অধিকারী হয়ে আছি, সেইগুলো কিন্তু ভেবে দেখবেন, এবং এর মধ্যে দিয়েই কিন্তু আমাদের স্বপ্নগুলো পূরণ হচ্ছে। আরেকটা মনে রাখবেন, আমি যত বেশি লোকের যত বেশি স্বপ্ন পূরণ করতে পারবো, আমার কিন্তু তত বেশি স্বপ্ন নিজেরই পূরণ হবে। আমি যদি অন্যের হেল্প করি তখনই আমার হেল্পটা হবে। আমি যদি অন্যকে টাকা পাইয়ে দিতে হেল্প করতে পারি তখনই কিন্তু আমি টাকা পাবো। আমি কারোর কিছু করব না সেটা হলে হবে না, এবং যত আমি লোকের জন্য করব তখনই কিন্তু আমাদের বিজনেসটা বাড়বে। তো দেখুন অনেকে আছেন না যে হয়তো কিছু কিছু অসুবিধে হয় বলছেন, মানে আমি জানি কয়েকজন মহিলার কথা আমি জানি, সবাই না, কিন্তু বলে ও বাবা সেল করতে পারবো না, সেল কি করে করব। দেখুন আমি দু একটা পয়েন্টস আপনাদের সঙ্গে শেয়ার করি, হয়তো আপনাদের কোনোটা কাজে লেগে যেতে পারে। ফার্স্ট অফ অল, মানুষের সঙ্গে রিলেশন বিল্ড করুন। প্রোডাক্টগুলো ফার্স্ট সেল ইয়োর সেলফ, যাতে এই প্রোডাক্ট সম্বন্ধে আমার বিশ্বাস থাকে, আমি ইউজ করেছি, আমি যে প্রোডাক্টগুলো সম্বন্ধে জানি, আমার বিশ্বাস আছে। আমার যদি ভেতরে বিশ্বাস আছে তখনই কিন্তু আমি অন্যকে সেল করতে পারবো বা অন্যর সঙ্গে শেয়ার করতে পারবো। আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে বিল্ড ইয়োর সেলফ। একটা প্লিজিং পার্সোনালিটি, অলওয়েজ স্মাইলিং, একটু পজিটিভ, যাতে লোকে আমায় অ্যাকসেপ্ট করে। আমি যে কারোর সঙ্গে কথা বলতে যাব অথবা তাকে প্রোডাক্ট সেল করতে যাব, সে তো আমার কথা শুনবে। আমাকে যদি ভালোই না লাগে, আমার যদি একটা ভীষণ ইরিটেটিং পার্সোনালিটি হয়, লোকে আমায় গ্রহণ করবে? করবে না। এটা আমাদের নিজেদের আগে নিজেদের ওপরে কাজ করতে হবে। কারণ দেখুন, আমরা যতই ইউজ করি না কেন, আমি কনজিউমার হিসেবে কত বিজনেস করতে পারি। বিজনেসটা করতে গেলে আমাদের যদি ভালোভাবে এগিয়ে যেতে হয়, টাকা রোজগার করতে হয়, বিজনেস বিল্ড করতে হয়, তাহলে কিন্তু আমাদের ফিল্ডে কাজ করতেই হবে। ফার্স্ট অফ অল, নো অ্যান্ড ইউজ দ্য প্রোডাক্টস। মুখ খুলুন, মুখ খুললে কপাল খুলবে। লোকেদের চিনুন, জানুন, এবং তাদের কথা শুনুন, তাদের প্রবলেমটা আইডেন্টিফাই করুন, তারপরে তাদের প্রোডাক্টগুলো টাচ অ্যান্ড ফিল করান, ডেমো দেখান আর স্যাম্পলিং করুন। আর যাকে রিটেল করছেন, রিটেল করলেন হয়তো সাকসেসফুলি ক্লোজিংয়ের পরে, সেই রিটেলিংয়ের যে ফিডব্যাকটা, আপনি তো প্রোডাক্ট দিয়ে চলে গেলেন, সেইটা নিতে যেন ভুলবেন না। কমিউনিকেশন স্কিলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের লোকজনের সঙ্গে মিশতে হবে, কাজ করতে হবে, তো সেই জন্যে কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে হবে। এই কয়েকটা প্রোডাক্ট যদি, এই কয়েকটা পয়েন্টস যদি আপনাদের কোনোটা কাজে লাগে, তাহলে কিন্তু আমি বলবো আপনাদের কাছে রিটেলিং বলুন, মিটিং পিপল বলুন, এটা কিন্তু একটা মানে জাস্ট ফান হয়ে যাবে, এবং আপনার প্যাশনের সঙ্গে সেটা বিল্ড করবেন। প্রিপারেশন অ্যান্ড প্র্যাকটিস। দেখুন, বেসিক্সের ওপরেই কিন্তু আমাদের সমস্ত রকম সাকসেস নির্ভর করছে। আমি যদি পারসিস্টেন্টলি বেসিক্সগুলো ডিসিপ্লিনড ওয়েতে করে যাই, তাহলে কিন্তু আমাদের সাকসেস আসতে বাধ্য। খুব বই পড়ুন, মানে স্টেপসগুলো মেনে চলুন, বেসিক্সগুলো করে যান। স্পেশালি বই পড়াটা বাড়িয়ে দিন, তাতে নিজের ডেভেলপমেন্টের অনেক সুবিধা হবে, নিজে অনেক বেশি পজিটিভ হবেন এবং এগিয়ে যেতে পারবেন, কনফিডেন্সটা বাড়বে। তো আর মিটিংগুলো, আমাদের যে সিস্টেম এডুকেশন, সেখান থেকে কিন্তু আপনারা শিখে নিন, আমরা শিখে নিই যেরকম। আর আপলাইনের হাতটা না টাইট করে ধরে থাকবেন, এবং কাজ যখন করতে যাব আপলাইনের সঙ্গে হাত ধরা থাকলে কি হবে বলুন তো, আমরা কিন্তু অনেক ইজিলি কাজ করে যেতে পারবো, অনেক টাইম কম লাগবে এবং আমাদের ভুলভ্রান্তিটা কম হবে। হাজব্যান্ড বা ওয়াইফকে বারবার যেন, মানে হাজব্যান্ডকে যেন বলতে বারবার না হয় যে ওয়াইফকে যে চলো মিটিংয়ে চলো। আরে এটা তো আপনারও বিজনেস,
আপনি যাবেন। এবং হাজব্যান্ডের কাছে একটা অনুরোধ যে দেখুন এটা আপনাদেরও দায়িত্ব, মানে আপনার মিসেস যাতে বাইরে বেরিয়ে মিটিংগুলো করতে পারে এবং সেই পরিবেশটা তৈরি করুন, কিছু কিছু কাজে হয়তো হেল্প করে দিন। তো আর ওয়াইফদের বলুন যে কি বলছিলাম ভুলে গেলাম। ওয়াইফদের বলছি অনেক সময় হাজব্যান্ডরা হয়তো যেতে চায় না, আপনি বলবেন, আপনাকে যে জিজ্ঞেস করবো যখন এলে না কেন, কী করবো আমার হাজব্যান্ড আসেনি। হাজব্যান্ড আসুক না আসুন, আপনি মিটিংটা অ্যাটেন্ড করুন, আপনি বিজনেসটা করুন। কারণ কি জানেন তো, প্রথম দিকে হয়তো যখন আপনার 200 টাকা কি 400 টাকার একটা চেক আসছে, হাজব্যান্ড হেসেই মুখ ঘুরিয়ে নেবে, হ্যাঁ। কিন্তু তারপরে যখন আপনি বড় বড় চেক পাবেন, BFI, BBI, সিলভার এবং তার বেশি বেশি চেক পাবেন, তখন কিন্তু সেই মুখ ঘোরানো হাজব্যান্ড চেকটা দেখে বল, ও এটা আমাদের বিজনেস, এটা আমাদের চেক, তখন আমাদের হয়ে যাবে, হ্যাঁ। সেই জন্য ধৈর্য ধরে এগিয়ে চলুন আর ভয় পাবে না। দেখুন এখন বেশিরভাগ মহিলার কিন্তু ওয়ার্কিং লেডি, তারা অফিসে যাচ্ছে, সমস্ত করছে, তারা কি করছে, তারা ফ্যামিলিকে বুঝিয়ে দিচ্ছে যে আমি এটা তোমাদের জন্য, সকলের জন্য করছি, এবং তারা কাজগুলো গুছিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক সেই রকমই আপনি করবেন, আপনি যা করার করুন, কিন্তু কাজগুলো গুছিয়ে নিয়ে আপনি নিজের বিজনেসটা করুন। তো আর অনেকে দেখুন বলবেন আমি একা কী করে আমি বিজনেসটা বিল্ড করব। তখন তাকে বলি কি যে একা তো কি হলো, একা কিন্তু অনেক স্বাধীনতাও থাকে, অসুবিধেও থাকে, অনেক স্বাধীনতাও থাকে। আবার যদি মানে হাজব্যান্ড ওয়াইফ মিলে করেন, তখন কিন্তু আপনার অনেক হয়তো স্বাধীনতাটা অনেকটা কম্প্রোমাইজ করতে হয়, মানে কি বলবো, আপনার অনেক ডিসকাস করতে হয়, অনেক কম্প্রোমাইজ করে বিজনেসটা বিল্ড করতে হয় অনেক ক্ষেত্রে, হ্যাঁ। কিন্তু সেখানে কিন্তু একটা মিউচুয়াল ট্রাস্টের ভীষণ দরকার আছে, এবং দুজনে মিলে এগিয়ে যান। আর প্লিজ ঝগড়াঝাটি করবেন না, ঝগড়া করবেন একটু একটু, কিন্তু বিজনেসের ব্যাপার নিয়ে কোনো রকম তর্কাতর্কি কিচ্ছু করবেন না, তাহলে কিন্তু আপনার দেরি হয়ে যাবে। তো মন দিয়ে বিজনেসটা করুন। দেখুন কাজ করতে নামলে কিন্তু অনেক বড় বড় চ্যালেঞ্জ আসবে, আমাদের জীবন মানেই চ্যালেঞ্জ, কাজ করতে গেলেও চ্যালেঞ্জ আসবে, যে কোনো কাজ করতে গেলে, কিন্তু তাতে যেন আপনি পিছিয়ে না পড়েন। আপনি ওই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করুন, দিয়ে এগিয়ে চলুন। আপনার যদি ড্রিমটা স্ট্রং হয়, তখন কিন্তু আপনার এই সমস্ত রকম ছোটোখাটো চ্যালেঞ্জেস কিন্তু একদম বুঝতেই পারবেন না, সেগুলোকে এনজয় করতে করতে কিন্তু আপনারা ওভারকাম করবেন। একটা কথা আছে না, ওয়েন ড্রিম ইজ বিগ এনাফ ফ্যাক্টস ডোন্ট কাউন্ট, সেই কথাটা মনে রাখবেন। আর শেষের দিকে আমি বলতে চাই যে বিজনেস করাটা, জার্নিটা এনজয় করুন, চ্যালেঞ্জেস আসবেই দেখুন, কিন্তু আমি যদি বিজনেসের চ্যালেঞ্জেসগুলো এনজয় করতে করতে ওভারকাম করে এগিয়ে যেতে পারি, তার ফল কিন্তু আমাদের ভীষণ সুখের হয়। সেই জন্যে কখনো দাঁড়িয়ে যাবেন না, এগিয়ে চলুন। আর দেখুন আজকে এত বছর ধরে কিন্তু আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে বিজনেস করছি, তো আপনারা কি মনে করেন আমাদের কি কোথাও অসুবিধে হয়নি? অনেক অসুবিধে হয়েছে, অনেক চড়াই উতরাই, ফল করা, ওপরে ওঠা, আবার অনেক রকম হয়েছে, কিন্তু আমরা দুজনে মিলে জাস্ট ডিসিশন নিয়ে বিজনেসটা বিল্ড করে গেছি, সময় নষ্ট করিনি। আর এতদিন পরেও, এত বছর পরেও এসেও একটা কথা বলতে চাই যে আমরা যা করেছি, যা খেটেছি না খেটেছি, সমস্ত ধুয়ে, কে আমাদের না বলছে, সমস্ত আমাদের মন থেকে ধুয়ে মুছে গেছে। আমাদের মনে কিন্তু অনেক আনন্দ আছে, অনেক শান্তি আছে। আমরা দুজনে কিন্তু এখনও হাত ধরে কাজ করে চলেছি। দেখুন এই রিওয়ার্ডস আপনাদের জন্যও অপেক্ষা করছে। শুধু বিজনেসটা করুন, কাজটা করুন মন দিয়ে, আর তারপরে দেখবেন জীবন ভরে আনন্দ আর শান্তিতে ভরে যাবে।
জেনে নিন, বুঝে নিন কী করে কাজটা করবেন, সময় নষ্ট করবেন না। আর শেষে আমার অসিতাবদার লেখাই একটা কবিতা দিয়ে জাস্ট আমি শেষ করছি। পাওয়ার জন্যে যদি লড়াই না করো, পেলাম না বলে যেন কেঁদো না। বুঝতে পারলেন? পাওয়ার জন্যে যদি লড়াই না করো, পেলাম না বলে যেন কেঁদো না। পাগলা নদীর মতো ছুটছে সময়, অজুহাত দিয়ে তৈরি বেঁধো না। থ্যাংক ইউ, নাইস টকিং টু ইউ। থ্যাংক ইউ, ওয়েল, গুড। যুগের সঙ্গে সঙ্গে পাল্টাতে হয়। আগে নোট লিখে আনতাম, সেটা এখনো লিখে আনে, এখন মোবাইলে নোট। দেখুন একটা জিনিস, এই বিজনেস করার আনন্দ বা বিজনেস করার জন্য যে প্যাশন, বিজনেসের সাকসেস পাওয়ার জন্য যে জেদ, এই সমস্তগুলো নির্ভর করে আপনি বিজনেসটা বুঝেছেন কি না, কত দূর বুঝেছেন, বিজনেসের আসল জিনিসগুলো বুঝতে পেরেছেন কি না। কারণ পরবর্তীকাল আপনি যখন প্ল্যান শোনাবেন, প্ল্যান দেখাবেন কাউকে, যে বুঝেছে সেই আরেকজনকে বোঝাতে পারে। আপনি না বুঝে বোঝাতে গেলে সেটা একটা মুখস্থ করা জিনিসে দাঁড়াবে, তার মধ্যে প্রাণ থাকবে না, যে শুনছে সে কিন্তু ইমপ্রেসড হবে না। ওই জন্যে বুঝুন, এই বিজনেসটা যেটা আপনার হাতে, প্রথমত আমি এটাকে বলি, আসুন আজ থেকে আমরা এটাকে বিজনেস না বলে ইনকাম অপরচুনিটি বলি। ইনকাম অপরচুনিটি, এটা অ্যামওয়ে বিজনেস নয়, অ্যামওয়ে ইনকাম অপরচুনিটি। কেন না, বিজনেস বললেই না লোকের মধ্যে কিছু কিছু ভয় জেগে ওঠে। বিজনেস মানেই অনেক টাকা ইনভেস্ট করতে হয়, তার মানে বিজনেস মানেই রিস্ক আছে, বিজনেস মানে ইনকামটা ভীষণভাবে ওঠানামা করে, কোনো মাসে দারুণ হলো, পরের মাসে একদম কিছুই হলো না। তাহলে আমি যে তার উপর নির্ভর করে একটা খরচা চালাবো, সংসার চালাবো, সেটা রিস্কের ব্যাপার হয়ে যাবে। বিজনেসে অনেক সময় ঠকতে হয়। বিজনেসে মার্কেট ক্রিয়েট করব কি করে, কত বড় মার্কেট, কি প্রোডাক্ট নিয়ে বিজনেস, ইত্যাদি অনেক কিছু। বিজনেস বলতেই একটা ভয় জেগে ওঠে। আর যেহেতু আমরা ভারতবর্ষের পূর্ব দিকে আমরা বিজনেস করিনি, চিরকাল আমরা কিন্তু চাকরিই করেছি। সে ব্রিটিশ আমল থেকে আমরা চাকরি করতেই অভ্যস্ত। ভারতের পশ্চিম দিকটা গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, এরা সমস্ত কিন্তু বিজনেসটাকেই ভালোবাসে, এরা বিজনেসই করে। আর আমরা একটু চাকরি, কাজেই বিজনেসেতে একটু ভয় আছে। তো যেটাই মানুষ ভয় পায়, আমরা সেই কথাটা নাইবা বললাম, অ্যামওয়ে ইনকাম অপরচুনিটি। এটা যদি বলি তাহলে স্মুথ, মানুষের মনে ওই অজানা ভয়গুলো দেখা দেবে না। আমাকে জানতে হবে এই বিজনেসটা অন্যান্য বিজনেসের চেয়ে আলাদা কেন, কোথায় মেন ডিফারেন্সটা কোথায়, এবং সেটাই হচ্ছে এই বিজনেসের প্রাণভোমরা বলে না, একদম সেইটাই হচ্ছে বিজনেসের ম্যাজিক। এই ম্যাজিকটা কোথায় লুকিয়ে আছে, সেটা হচ্ছে টাইম কম্পাউন্ডিং। টাইম কম্পাউন্ডিং ব্যাপারটা যদি আপনারা প্রত্যেকে বুঝে যান, তাহলে কিন্তু দেখবেন এরকম একটা ইউনিক জিনিস আপনি অন্য কোনো অপরচুনিটিতে পাবেন না। তখন লোককে বলতেও সুবিধে হবে, লোকেও সেটা ভাববে, আরে তাই তো, এই টাইম কম্পাউন্ডিং ব্যাপারটা তো অন্য কোথাও পাইনি। তার বেনিফিটটা কি দেখুন, টাইম কম্পাউন্ডিংয়ের বেনিফিটটা একটা কবিতায় আমরা বলতাম আগে। এখানে যারা একটু পুরনো তারা জানবেন সেই কবিতাটা কি। সেটা হচ্ছে, WWWW। একটু অদ্ভুত লাগবে কবিতাটা, নতুন যারা তারা মন দিয়ে শুনুন এবং লিখে নিন। তারপরে হচ্ছে পরের লাইন WW, আপনারা বলতে পারবেন আমার সঙ্গে কবিতাটা পরে, WWWWM। তারপরের লাইন
WWWMM, নতুনরা বলুন তারপরের লাইনটা কি হবে? WW, বাহ ধরে নিয়েছেন। তারপরেরটা W, লাস্ট লাইন এই কবিতাটার মধ্যে অ্যামওয়ে বিজনেসটা নাটশেলে বলা আছে। খুব অদ্ভুত লাগে না? পুরনোদের লাগবে না, কিন্তু তখন পুরনোরাও প্রথমবার শুনেছিল, চমকে গিয়েছিল। তার মানে এই বিজনেসটা শুরু করতে হয় ওয়ার্ক 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 ওয়ার্ক, শুধুই কাজ 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 কাজ, নো মানি। মিলছে কিনা দেখবেন। আপনারাও যখন প্রথম শুরু করেছিলেন, বিজনেসটা করছেন, খরচা হচ্ছে, প্রোডাক্ট কিনছেন, বাড়িতে ইউজ করছেন, কিন্তু লাভের মুখ দেখছেন না, খুব একটা বলবার মতো কোনো টাকা নেই। তারপরে আপনি যদি চালিয়ে যান, ইম্পর্টেন্টটা হচ্ছে আপনাকে চালিয়ে যেতে হবে, ধৈর্য ধরে বিশ্বাসের সঙ্গে চালিয়ে যেতে হবে। সেকেন্ড লাইনে একটু মানির মুখ দেখবেন, ওয়ার্ক 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 মানি। সেটা আপনাকে একটুখানি উৎসাহ দেবে, এবং আপনার সঙ্গে আপলাইন তো লেগেই আছে। আপলাইন আপনার হাত ধরে বলছে, যখনই আপনি একটু হতাশ হচ্ছেন, আপলাইন আপনাকে চাঙ্গা করার চেষ্টা করছে। ওয়ার্ক 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 মানি মানি। তারপরের লাইন ওয়ার্ক, তার মানে কি প্রতিটি লাইনে ওয়ার্ক, প্রথম দিকে মানি নেই, পরের দিকে ওয়ার্ক কমে যাচ্ছে, মানি বাড়ছে। আর লাস্ট লাইনটা সেটা একটু ড্রামা করার জন্য লেখা, মানি 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 মানি, মানে কোনো ওয়ার্ক নেই না, তা নয়, ওয়ার্ক আছে। কিন্তু যতটা গোড়ার দিকে কাজ করে তুলনামূলকভাবে যতটা মানি পেয়েছেন, এখন কিন্তু অনেক অল্প ওয়ার্ক করে অনেক বেশি মানি পাবেন। কেন? এটা কি করে সম্ভব হয় এই বিজনেসে? বিকজ অফ টাইম কম্পাউন্ডিং। টাইম কম্পাউন্ডিংয়ে এই ম্যাজিকটা সম্ভব হয়। টাইম কম্পাউন্ডিং মানে কি? আপনি যখন এই বিজনেসটা করছেন, শুরু করছেন, তখন আপনি নিশ্চয়ই একটা কিছু করেন, চাকরি করেন বা একটা মেন, আপনি তো একদম কিছু না করে হাঁড়ি চড়িয়ে আসেননি। আপনি কিছু একটা করতে করতে এই বিজনেসটায় জয়েন, আজকেও যারা এসছেন নতুন, কিছু একটা করেন তো, তার সঙ্গে এই বিজনেসটা শুনেছেন, আস্তে আস্তে শিখছেন, আস্তে আস্তে করার কথা ভাবছেন। আপনি হয়তো এখন দিনে 2 ঘন্টা সময় দিতে পারেন। আপনি যদি সময়টা বাড়ান, তাহলে কাজটাও বাড়বে, ইনকামটাও বাড়বে। কিন্তু একটা মেনটেন করে, একটা চাকরি বা কিছু মেনটেন করে আপনি কতটা সময় বাড়াতে পারেন? 2 ঘন্টাকে 3 ঘন্টা করতে পারেন, 4 ঘন্টা করতে গেলেই কিন্তু, কারণ আপনার তো অন্যান্য কাজও আছে, শুধু চাকরি নয়, আপনার বাড়িতে অন্যান্য কাজ, আপনাকে রেস্ট নিতে হবে, আপনাকে খাওয়া দাওয়া করতে হবে, অনেক ব্যাপার আছে। তো দেখা যায় 2-3 ঘন্টার বেশি দেওয়া যাচ্ছে না। যখন আপনি পুরো সর্বস্ব ছেড়ে দিয়ে ব্যবসাটায় নামবেন, এই ব্যবসাটায়, তখন আপনি 24 ঘন্টাই দিতে পারবেন, কিন্তু শুরুতে তো নয়। তখন অ্যামওয়ে কি করছে? অ্যামওয়ে মডেলটা, এই যে ইনকাম অপরচুনিটি মডেলটায় অ্যামওয়ে বলছে টিম বানাও, টিম তৈরি করো। টিম বানাও মানে তাতে আরও লোকজনকে তুমি স্পন্সর করো, তুমি যা করছো সেইটাই তুমি তাকে বলো, অফার করো। তাহলে তুমি 2 ঘন্টা দিতে পারছো, তুমি যদি কাউকে জয়েন করাও, সেও 2 ঘন্টা দেবে, ধরে নিচ্ছি। তোমার পক্ষে 2 ঘন্টার বেশি দেওয়া সম্ভব না, কিন্তু তুমি যদি টিমেতে 5 জন লোককে আনতে পারো, তাহলে 5 × 2 তুমি 10 ঘন্টা পেয়ে যাচ্ছ। টাইম কম্পাউন্ডিং মানে টাইমটা মাল্টিপ্লাইড হয়ে যাচ্ছে, টাইম বেড়ে যাচ্ছে, তুমি কিন্তু দিচ্ছ 2 ঘন্টা। কিন্তু যেহেতু টিম বানাচ্ছ, তোমার টোটাল মানির যে ফান্ডটা, ধরো ওই মানির বিনিময়ে তো এটাই তো কাজে লাগিয়ে তুমি ইনকাম করবে, তো মানির ফান্ডটা যত বড় হবে, তোমার ইনকামটাও তত বড় হবে। তো মানির ফান্ডটা তুমি একা 2 ঘন্টার বেশি দিতে পারছো না, অথচ 5টা লোক নিলে সেটা হয়ে গেল 10 ঘন্টা। তখন তোমার ইনকাম মাল্টিপ্লাইড হবে। গোড়ার দিকে তুমি যে 2 ঘন্টা দিচ্ছ, তাতে যা ইনকাম, 3 ঘন্টা খাটলে একটু ইনকাম বাড়বে, কিন্তু সেটা প্লাস, মানে 1 ছিল 1 + 1, কি 2 ছিল 2 + 2 হলো। কিন্তু তুমি যখন লোকজন নিতে আরম্ভ করবে, তখন যে হারে বাড়বে সেটা কিন্তু 2 × 2, তারপরেও × 2 × 3, আর প্লাসে বাড়াচ্ছে, ইনটু দিয়ে বাড়ায়, অনেক তাড়াতাড়ি বাড়ে। আর টাইম কম্পাউন্ডিংয়ের আসল ম্যাজিকটা হচ্ছে তারপরে,
যখন তুমি যাদের স্পন্সর করেছো তারাও কাউকে স্পন্সর করবে, তারাও কাউকে স্পন্সর, মানে লেয়ার আফটার লেয়ার আফটার লেয়ার আফটার লেয়ার চলতে থাকবে, তখনই কিন্তু আলটিমেটলি তোমার ওয়ার্কলোডটা কমে যাবে। তার মানে তুমি 2 ঘন্টা দিচ্ছ, 2 ঘন্টাই দিলে হয়তো, কিন্তু বাকি টাইমের ফান্ডটা এত বাড়তে লাগবে, কারণ সবাই 2 ঘন্টা করে দিচ্ছে, 2 ঘন্টা 3 ঘন্টা ইত্যাদি। আর যত তোমার এখানে ইনকাম আসছে, তত তোমার অরিজিনাল যেটা তুমি করতে চাকরি করছো তার উপর তোমার ডিপেন্ডেন্সটা কমে যাচ্ছে। তুমি আরও বেশি, তুমি বুঝতে পারছো যে চাকরিতে সময় দিয়ে ইনকাম বাড়ে না, আর চাকরির স্থিরতা নেই, এখন তো আরোই নেই এই যুগে। কিন্তু একটা সময় ছিল যখন চাকরি করতো লোকে, তার থেকে সময় একটু বাঁচিয়ে এই বিজনেসে বিল্ড করতো। তখন এমনই ভেবেছিল যে এরমভাবে তো লোকে বেশি সময় দিতে পারবে না, এটা যদি একলা করার বিজনেস হয় তাহলে ইনকামটা একটুখানি গিয়ে আটকে যাবে, বাড়বে না। তুমি জানো পৃথিবীর যে কোনো ইনকাম অপরচুনিটি তাতে একটা লিমিট আছে, তুমি ইনকাম করতে করতে কত দূর করতে পারো তার একটা লিমিট আছে। এই বিজনেসে এমন ইনকাম অপরচুনিটিতে কোনো লিমিট নেই। কেউ বলবে না যে ব্যাস ব্যাস আর তুমি পারবে না। তুমি যত লোক নেবে, যত তাদের টাইম ইনপুট হবে, সেইগুলো কাজ করবে, তার থেকে ইনকাম আসবে, তোমার তার কমিশন আসবে, সব মিলিয়ে কিন্তু এন্ডলেস। এই যে এন্ডলেস ব্যাপারটা, ইনকামটাকে একটা অনন্তের দিকে নিয়ে যাওয়া, কে নিয়ে যাচ্ছে? টাইম কম্পাউন্ডিং। বিজনেস মডেলটাই এরকম, অন্য কোনো বিজনেস মডেলেতে টাইম কম্পাউন্ডিংয়ের সুযোগই নেই, এইখানে আছে। আর এই টাইম কম্পাউন্ডিং, তার মানে তার আগে একটা পিপল কম্পাউন্ডিং হচ্ছে, তাই জন্য তো টাইম কম্পাউন্ডিং। তার মানে তোমায় টিমে লোক আনতে হবে, টাইম কম্পাউন্ডিংয়ের আগে ওটা। তোমায় প্ল্যান দেখাতে হবে, এবং কি দেখাবে? প্ল্যানটা তুমি যেভাবে বুঝেছ সেইভাবে বোঝাবে। কিভাবে বুঝেছ? যেভাবে তোমার বুঝে ভালো লেগেছে, আশা করা যায় সেইভাবে লোককে বললে তারও ভালো লাগবে। কারণ মানুষের বেসিক চাহিদাগুলো, বেসিক নিডগুলো তো একই। মানুষ একটু সুখে শান্তিতে থাকতে চায়, এবং এই বিজনেসেই একমাত্র তুমি টাইম, মানি, সিকিউরিটি তিনটেই আর্ন করতে পারবে। পৃথিবীর আর কোনো ইনকাম অপরচুনিটিতে এই তিনটে একসঙ্গে আর্ন করা যায় না। টাইম আর্ন করা যায়, আমরা প্রথম শুনে চমকে গিয়েছিলাম, প্রশান্ত মনে আছে? টাইম কি বলছে? আমরা জানতাম আর্নিং মানে ইনকাম, টাকা, মানি। টাইম আবার আর্ন করা যায় নাকি? টাইম আর্ন করার মানে হচ্ছে তুমি তোমার পুরো সময়টাকে কাজে লাগিয়ে যদি ইনকাম করো, যেই টিম তৈরি করবে, যেই সবাই মিলে খাটতে আরম্ভ করবে, তোমার আর অতটা না খাটলেও চলবে, অথচ ইনকাম বাড়তেই থাকবে। তার মানে তোমার সময় বেঁচে গেল না? ওটাকেই বলছি টাইম আর্ন করা। তুমি তোমার সারাদিনের 24 ঘন্টার মধ্যে থেকে কিছুটা সময় আর্ন করে নিতে পারলে তুমি অন্য কাজ করতে পারবে, তুমি রেস্ট নিতে পারবে, গল্প করতে পারবে, সিনেমা দেখতে পারবে, যা খুশি করে বেড়াতে যেতে পারবে। তাতে করে তোমার ইনকামটা এফেক্ট করবে না। কিন্তু তুমি চিন্তা করো, যারা বিজনেস করেন, আপনাদের মধ্যে কেউ আছেন কনভেনশনাল বিজনেসে? এমন বিজনেস ছাড়াও অন্য বিজনেস করেন, এরকম কেউ আছেন? যারা আছেন তারা যদি সেই বিজনেস থেকে সময় অন্য কিছুতে দেন, সেই বিজনেসে ইনকাম বাড়ে। আপনি যা বিজনেসই করুন না কেন, সেইটা ফেলে রেখে 1 সপ্তাহ 15 দিন আপনি বেড়াতে চলে যেতে পারেন। আপনার ভয় হবে ঘুরে এসে দেখতে পাবো তো বিজনেসটাকে। মানে আমি কনভেনশনাল বিজনেসের কথা বলছি। কিন্তু এই বিজনেসে লোকে আরামসে, এই কৌশিক, শুভা কত জায়গায় ঘুরে বেড়াচ্ছে, এখনো বোধহয় বেড়াতে গেছে কোথাও, হ্যাঁ, আফ্রিকায় বেড়াতে চলে গেছে। এর আগে কৈলাস মানসরোবর ঘুরে চলে এলো। আর আফ্রিকা থেকে অনেক গাছপালা, জন্তু যেন ভয়ের ছবি তুলছে না, শুধু গাছপালার ছবি পাঠাচ্ছে। তার মানে কি নিশ্চিন্ত। এরকম হয়েছে, 1 মাস একজন অসুস্থ ছিল, তার বড় টিম, 1 মাস অসুস্থ ছিল, কিন্তু তার ইনকাম বেড়ে গেছে, তার পিন চেঞ্জ হয়ে গেছে। এরকম অনেক উদাহরণ আছে এই বিজনেসে।
কোনো কনভেনশনাল বিজনেসে যদি কেউ 1 মাস অসুস্থ থাকে, ধরুন আপনার দোকান আছে একটা, দোকান বন্ধ রেখে 1 সপ্তাহ, আপনার ইনকাম বাড়বে? ইনকাম 0 হয়ে যাবে। কারণ আপনি শুধু নিজের টাইমের ওপর নির্ভরশীল। এখানে যেহেতু অনেকের টাইমের ওপর নির্ভরশীল, ওই জন্য আপনার ইনকাম কোনো দিন 0 হবে না। দ্যাট ইজ দ্য সিকিউরিটি, টাইম মানি সিকিউরিটি। ওই সিকিউরিটিতে ওর থেকে আসে। ইউ আর সিকিউরড, ইউর ইনকাম ইজ সিকিউরড বিকজ ইউ হ্যাভ এ টিম। আপনি অসুস্থ হতে পারেন, তার মানে তো টিমের সবাই অসুস্থ তা তো নয়। তারা কেউ তো কেউ কোথাও না কোথাও কাজ করছে। ওই জন্যে আপনার যদি 20-30টা কাস্টমার থাকে, আপনার একটা কাস্টমার বিজনেস টানা চলতেই থাকবে। হয়তো দেখা যাবে যে সব কাস্টমার সব মাসে অর্ডার দেয় না, কেউ দেয় না, তেমনি কেউ তো দেয়। এই যে কম্পাউন্ডিং ব্যাপারটা বুঝুন। অনেককে নিয়ে কাজ করলে এইটা হয়। একা একা আপনি কিছু করতে গেলেই রিস্ক, কারণ আপনার খাটনির উপর নির্ভর করছে। তার মানে এটাকে বলে লিনিয়ার। লিনিয়ার মানে খাটলে পয়সা, না খাটলে নেই। আমি অসুস্থ হয়ে পড়তে পারি, অন্য কোনো প্রবলেমে হতে পারে, তাহলে সে মাসে আমার ইনকাম 0 হয়ে যেতে পারে। এটাই হচ্ছে অ্যামওয়ে বিজনেসের স্ট্রেংথ এবং ম্যাজিক যেটা ঘটে। তাহলে আমায় পিপল কম্পাউন্ডিং করতে হবে, তারপরে টাইম কম্পাউন্ডিং আসবে। আর টাইম কম্পাউন্ডিং তো হলো, সকলে 2 ঘন্টা করে সময় দিচ্ছে। তারপরে কি করতে হবে? সিস্টেম কম্পাউন্ডিং। সিস্টেম কম্পাউন্ডিং মানে সিস্টেমে যা করতে বলেছে। সিস্টেম কি করতে বলে? 9 কোর স্টেপস করতে বলে। আর কিছু জিনিস করতে বারণ করে, সেটা হচ্ছে কার্ডিনাল রুলে বলা আছে। তো এইগুলো যদি আমি মেনে চলি, তাহলে আমি টাইমটাকে সঠিকভাবে কাজে লাগালাম। আমি টাইম কম্পাউন্ডিং করতে পারি, 2 ঘন্টা করে বার করতে পারি, কিন্তু সেই সময়টা আমি নষ্টও করে ফেলতে পারি। সেটা সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে সিস্টেম কম্পাউন্ডিং। সিস্টেমটাকে মেনে চলা। সবাই মিলে যদি আমরা সিস্টেমে যা যা করতে বলেছে, কেন সিস্টেমকে মানতে হবে, ঠিক এরমভাবে আমরা বিচার করে দেখতাম যে আমার কি জ্ঞান বুদ্ধি কিছু নেই, সিস্টেমকে মানো, সিস্টেমকে মানো। ব্যাপারটা মানেটা কি? মানেটা হচ্ছে এটাই, এই বিজনেসটা গত 60-70 বছর ধরে লোকে বহুভাবে করার চেষ্টা করেছে। সব পথে যে সাকসেস পাওয়া গেছে তা নয়। যে পথে সাকসেস পাওয়া যায়নি সেগুলো ডিসকার্ডেড হয়েছে। যে পথে সাকসেস পাওয়া গেছে সেগুলোই লিপিবদ্ধ করে আমাদের শেখানো হয়। সেগুলোই হচ্ছে 9 কোর স্টেপস। তার মানে ওইগুলো যদি আমি করি, তাহলে ভুল করার আর সম্ভাবনা রইল না। শিওর সাকসেস ওগুলো করে চিরকাল সাকসেস পাওয়া গেছে। কারণ ওটাকে বলা হয় টাইম টেস্টেড। সময়ের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে ওইগুলো করলেই বেস্ট রেজাল্ট পাওয়া যায়। তো আমি যদি বুদ্ধিমান হই, যার জন্য বলা হয় টিচেবিলিটি ইজ দ্য হায়েস্ট ফর্ম অফ ইন্টেলিজেন্স। তুমি যদি টিচেবল হও, তাহলে তুমি আর তর্ক তুলবে না, তুমি ওই সিস্টেমটা মেনে নেবে। প্রতি পদে প্রত্যেকেই যদি বলে 2 + 2 4 বললেই হলো, কেন 5ও তো হতে পারে। এই সমস্ত তর্ক, এগুলোকে এড়ে তর্ক বলে। এই এড়ে তর্ক করে কোনো লাভ নেই, কারণ যেটা 1000 বার প্রমাণিত হয়ে গেছে, 1000 মানুষ প্রমাণ করে দিয়েছে, সেটা নিয়ে তর্ক না তুলে মেনে নেওয়া এবং পালন করা বুদ্ধিমানের কাজ। ওই জন্য টিচেবল হওয়াটা বুদ্ধিমানের লক্ষণ। সিস্টেম কম্পাউন্ডিং করলে, 9 কোর স্টেপ, কার্ডিনাল রুল, এইগুলো মেনে চললে, তাহলে তোমার বিজনেসে আর রিস্ক থাকবে না। সেই একটা গল্প, বহু পুরনো গল্পগুলো আবার বলতে ইচ্ছে করে, কারণ নতুনরা তো শোনেনি। মনে করো একটা বিশাল যুদ্ধ হচ্ছিল, একটা গ্রামের অনেক লোক যুদ্ধে গিয়েছিল, তারপর যুদ্ধ থেমেছে, তারা দেশে ফিরছে, গ্রামে ফিরছে। তো একটা জায়গায় লেখা আছে বিওয়্যার অফ ল্যান্ড মাইন্স। দূরে তার গ্রাম দেখা যাচ্ছে, কিন্তু মাঝখানের যে মাঠটা পেরিয়ে যেতে হবে, সেখানে শত্রুরা আগেই যখন যুদ্ধ চলছিল ল্যান্ডমাইন পুঁতে রেখেছে। ল্যান্ডমাইন মানে তার উপর পা পড়লেই তুমি উড়ে যাবে। এবার সে তো ভাবছে, এরে এত কাছে এসে গ্রাম দেখা যাচ্ছে, আমি যেতে পারবো না, কারণ কোথায় ল্যান্ডমাইন পোতা আছে সে তো জানা নেই। এবড়ো খেবড়ো মাঠ যে কোনো কোথাও হতে পারে, আর বাই চান্স যদি পা পড়ে যায় উড়ে যাব।
এই যখন সে দেখে বেড়াচ্ছে আর খুব হতাশ হয়ে পড়েছে, তাহলে আমি কোথায় যাব, আমি তো গ্রামে ফিরতে পারবো না, যুদ্ধ থেমে গেছে, কি লাভ হলো? তখন হঠাৎ লক্ষ্য করে দেখে যে একটা পায়ের ছাপ চলে গেছে ওই গ্রাম অবধি, মাঠের ওপর দিয়ে। তার মানে কেউ পেরিয়ে চলে গেছে, কোথাও বিস্ফোরণের কোনো চিহ্ন নেই। যে বুদ্ধিমান তখন সে কি করবে? ওই পায়ের ছাপের ওপর পা ফেলে ফেলে মাঠটা পেরিয়ে যাবে। এটা এখানেও ঠিক তাই। যারা ওই ল্যান্ডমাইনের মাঠ পেরিয়ে গেছে 9 কোর স্টেপস, ঠিক তার 9টা পায়ের স্টেপস, তার উপর ছাপের ওপর পা ফেলে ফেলে পেরিয়ে যাওয়াটা বুদ্ধিমানের লক্ষণ, নইলে যে কোনো মুহূর্তে উড়ে যেতে পারে। ওই জন্যেই মেনে চলা। আর এই বিজনেসের একটা সুবিধা আছে, যে যা করে সাকসেস পেয়েছে সেটা কিন্তু সে ট্রেড সিক্রেট বলে চুপ করে চেপে যায় না। স্টেজে উঠে মাইক ধরে সবার কাছে হেঁকে বলে যে আমি এইটা করে রেজাল্ট পেয়েছি, তোমরাও ফলো করো, তোমরাও রেজাল্ট পাবে। কাজে এই বিজনেসটা করতে হয় কিভাবে সেটা আর কারুর হাটে হাঁড়ি ভাঙে, সব সময় স্টেজে উঠে হাঁড়ি ভেঙে দিল। তুমি সেটা মানবে কি না মানবে সেটা তোমার ইগোর ব্যাপার, তোমার ইন্টেলিজেন্সের ব্যাপার। অনেকে মানে না, অনেকে এর পরেও নিজের, দেখো তোমার বুদ্ধিতে হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। কেন? সেটা টাইম টেস্টেড নয়, এটা টাইম টেস্টেড, মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। তারপরে প্রোডাক্টিভিটি কম্পাউন্ডিং। ওই 2 ঘন্টা টাইম কম্পাউন্ড দিয়ে আমি শুরু করেছি। ওই 2 ঘন্টা টাইমটা নিয়ে তোমায় তো প্রোডাক্টিভ হতে হবে। প্রথমে তুমি অ্যাক্টিভ হবে, এই যে ওয়ার্ক 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 মানে কি, তুমি অ্যাক্টিভ হতে 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 একটু প্রোডাক্টিভিটি আসছে। ক্রমশ পরের দিকে দেখবে তোমার যা কিছু তুমি করবে সেটাই প্রোডাক্টিভ হচ্ছে, কারণ ইউ আর এনাফ এক্সপিরিয়েন্স নাও। তোমার শারীরিক ভাষা, তোমার কথাবার্তা, এভরিথিং লোককে ইমপ্রেস করছে। তুমি যেখানে যাচ্ছ রেজাল্ট পাচ্ছ। প্রথমে তুমি প্রোডাক্ট নিয়ে বলছো, কেউ নিচ্ছে না, প্রোডাক্টের কথা বলছো, কেউ নিচ্ছে না। তুমি বাড়িতে বসে আছো, ভাই কি হলো রে, আমি তো ফাঁকি মারছি না, আমি তো যাচ্ছি, আমি সকলের সঙ্গে কথা বলছি। কারণ তখন সে যে সমস্ত প্রশ্নগুলো করছে তুমি হয়তো অতটা এখনও শিখে ওঠোনি, তুমি হয়তো সেটার উত্তর দিতে পারছো না, অথবা যেভাবে উত্তর দেওয়ার দরকার সেইভাবে তুমি দিচ্ছ না, তাকে হয়তো হার্ট করে ফেলছো। কালকে আমাদের একটা ছোট গ্রুপে পেস মিটিং ছিল, সেখানে আমি বলছিলাম যে দেখো, যে প্রশ্ন করছে তোমায় বা যে অবজেকশন দিচ্ছে, প্রথমে তুমি তাকে এই ফিলিংটা দাও যে তুমি যে অবজেকশনটা দিচ্ছ সেটা খুব ভ্যালুয়েবল একটা পয়েন্ট, খুব ভ্যালুয়েবল পয়েন্ট, এবং তুমি মন দিয়ে শোনো। দরকার হলে তুমি তার সামনে, হ্যাঁ কি বলছিলেন বলুন তো, লিখে নিচ্ছ। তার মানে কি, তুমি তাকে ইম্পর্টেন্স দিচ্ছ। যখন তার প্রশ্নটা তুমি মন দিয়ে শুনবে, লিখে নেবে, তখন সে একটা ফিলিং অফ ইম্পর্টেন্স, তুমি যেন সেখানেই তার অর্ধেক অবজেকশন, কারণ হি উইল বি হ্যাপি উইথ ইউ, বা ইনি তো খুব মন দিয়ে শোনেন, ইনি তো এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করছেন, বেশ ভেবে, উড়িয়ে দিচ্ছেন না। বেশিরভাগ কি হয়, কেউ যখন আমায় অবজেকশন দেয়, আমি ভুরু কুঁচকে অন্যদিকে তাকিয়ে, আমি কিন্তু শুনছি না মন দিয়ে, আমি পাল্টা কি দেবো সেটা ভাবছি, অথবা সামনাসামনি বলে ফেললাম, না 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 আপনার ভুল ধারণা। এই বডি ল্যাঙ্গুয়েজগুলো ঠিক নয়। মানে এরকম একজন মোহাম্মদ সিরাজ বল করেছে, ফার্স্ট বোলার ইন্ডিয়া টিমে, ইন্ডিয়া জিতেছে, ড্র করেছে, যাই হোক। তো সিরাজ বল করছে, ব্যাটসম্যান আছে, উইকেট কিপার আছে, মাঝে আর কেউ নেই। তো ব্যাটসম্যান কি করছে, সিরাজের বলটা যেই আসছে সে জোরসে মেরে সেটাকে একদম বাউন্ডারি পার করছে। এটা হচ্ছে কেউ যখন অবজেকশন দিচ্ছে তার সঙ্গে হেড অন কলিশনে যাচ্ছে। ওইভাবে কিন্তু জিততে পারবে না তুমি। আর যে বলগুলো সে মিস করছে, উইকেট কিপার কি করছে, 2 হাতে মধ্যে সেটাকে রিসিভ করছে, ওই একই বল, একজন তাকে মেরে মাঠ পার করছে, আর তোমায় উইকেট কিপার হতে হবে। তার অবজেকশনগুলো তোমায় যত্ন নিয়ে ধরতে হবে,
বুঝতে পারছো কি বলছি? তারপরে তুমি তার উত্তর দেবে, এবং যদি জানা না থাকে বলবে যে আপনি একটা দারুণ প্রশ্ন করেছেন, এ পর্যন্ত আমায় কেউ করেনি। কি করছো তুমি? তোমার কথাগুলো তার ইগো বুস্টিং হচ্ছে, মানে আমি নিশ্চয়ই খুব বুদ্ধিমান লোক, আর কেউ করেনি, আমি প্রথম করলাম। এবং এর উত্তরটা আমার জানা নেই, আমি জেনে ঠিক বলবো। এবং তুমি কিছুদিন বাদে তাকে জানাও, তাহলে তার কি মনে হবে? এই ভদ্রলোকের কথার দাম আছে, মন দিয়ে শুনলেন, জানি না স্বীকার করলেন, তার মানে গুলতাপ্পি দিয়ে আমায় করার চেষ্টা করলেন না, জেনে এসে আবার ঠিক মনে করে আমায় ফোন করে জানাচ্ছেন। সেটা একটা কথা বলছিল না, ইউ ক্যানট সেল দিস বিজনেস আনলেস ইউ সেল ইয়োর সেলফ। তুমি নিজেকে যদি সেল করতে না পারো, তুমি এই অপরচুনিটিটাও সেল করতে পারবে না, প্রোডাক্টও সেল করতে পারবে না। নিজেকে সেল করা মানে তার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠা। তুমি তার কাছে খুব একটা অ্যাকসেপ্টেবল পার্সোনালিটি হয়ে উঠলে, এরপর তুমি যা বলবে সে মেনে নেবে, কারণ সে বুঝে গেছে এই ভদ্রলোকের ইন্টিগ্রিটি আছে, ক্যারেক্টার আছে, অ্যাকাউন্টেবিলিটি আছে, কথার দাম আছে, নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে, সব আছে, প্লাস ভদ্র ব্যবহার আছে, অন্য লোককে ইম্পর্টেন্স দিতে জানে, অন্য লোককে সম্মান দিতে জানে। ওই জন্যে এই বিজনেসে একটা বড় গুণ হচ্ছে টক লেস, লিসন মোর। এবার যে লোকগুলো জয়েন করলো তারা সকলেই যে 2 ঘন্টা করে দিচ্ছে তা নয়, যারা সময় দিচ্ছে তাদেরটা দিয়েই টাইম কম্পাউন্ডিং হবে। কেউ কেউ আছে গোড়ার থেকে কিছুই করে না, কেন জয়েন করেছে জানি না, তাদের ফোন করলেও ফোন তোলে না, কোনো অ্যাক্টিভিটিই নেই, কিংবা অ্যাক্টিভিটি আছে, প্রোডাক্টিভিটি নেই। দেখো আজকের এই যে মিটিংটা তোমরা বসে আছো, বিভিন্ন রকমভাবে মিটিংটা কিন্তু তোমাদের কাছে যাচ্ছে, বিভিন্ন মানসিকতার মানুষ আছে এখানে, তোমাদের মধ্যেই আছে। কেউ হয়তো ভাবছো আমায় আসতে বলেছে এসছি, না এলে খারাপ দেখাতো, ও আমার খুব ছোটবেলার বন্ধু, অনেক দিন থেকে বলছে চল 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 একদিন চল মিটিংয়ে চল, তাই এসছি। তার মানে এই মিটিংটা থেকে সে খুব একটা কিছু নেওয়ার চেষ্টা করছে না, জাস্ট বন্ধুকে খুশি করার জন্য এসছে। এরকম লোক থাকতে পারে। আবার কেউ এরকম থাকতে পারে চুপচাপ বসে আছে, নোট নিচ্ছে না, নোট নিচ্ছে না। তার মানে এই বিজনেস, এই মিটিংটা তার কাছে এই যতটুকু যেটুকু মনে থাকবে কাল পরশু ভুলে যাবে। আবার কেউ আরেকটু সিরিয়াস, দেখো অ্যাক্টিভিটিটা ক্রমশ কী করে প্রোডাক্টিভিটির দিকে যায়, যে আরেকটু সিরিয়াস সে নোট নিচ্ছে। আর একটা জিনিস জানবে, নোট আজকাল দুরকম আমি দেখেছি, আগে আমরা লিখে, অনেকে নোট প্যাডেতে লিখছো, অনেকে আবার মোবাইলে লেখে। মোবাইলে নোট নিলে তোমার মনে থাকবে না, তুমি নিজে হাতে যখন লিখছো তার মানে তোমার ব্রেন কাজ করছে, চোখ কাজ করছে, হাত কাজ করছে, তুমি হাতকে যা লিখতে বলছো। আমি যদি বলি ডাব্লিউ, তুমি তো আর এক্স বলবে না, তুমি ডব্লিউটা দেখে ডাব্লিউ 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 ডাব্লিউ, হাতকে বললে হাত ডাব্লিউ 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 খাতায় লিখছে, তোমার ভেতরে ওটা ডাবলি ইমপ্রিন্টেড হচ্ছে, ওটা তোমার মনে থাকবে। মোবাইলে নোট নেওয়ার চেয়ে নোটবুকেতে নোট নেওয়া অনেক বুদ্ধিমানের কাজ, অনেক পার্মানেন্ট কাজ। আবার কেউ কেউ আছে এটা বাড়ি যাবে হয়তো খুব ফাস্ট আমি বলছি, পুরোটা তুমি যেটুকু যেটুকু যেমন যেমন পাচ্ছ। অনেক সময় দেখবে ক্লাস নোট যেগুলো হয়, এক একজন টিচার ভীষণ ফাস্ট পড়ায়, কলেজ ডেজগুলোর কথা মনে করো, তখন তুমি এমনভাবে লিখেছো হিজেবিজি, বাড়িতে গিয়ে বসলে তখন মাঝখানে যে ওয়ার্ডগুলো মিস করে গেছো না, সেইগুলো মনে পড়ে যাবে, সেইগুলো তখন বসাচ্ছ তুমি। মেন ইম্পর্টেন্ট কথাগুলো জাস্ট লিখে লিখে যাচ্ছ, এবং সেদিনই গিয়ে যদি না বসো, পরের দিন হলে তুমিই ভুলে যাবে অর্ধেক। ওই জন্য টাটকা একদম গিয়ে বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে হ্যাঁ এখানটা কী যেন বলছিলেন মনে পড়ে যাবে। ওই জন্য বেস্ট হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুজনে যদি মিটিং অ্যাটেন্ড করো, দুজনে মিলে যদি বাড়িতে গিয়ে কম্পেয়ার করো, তাহলে তুমি যেটা লেখনি হয়তো ও লিখেছে, ও যেটা লেখনি হয়তো আমি লিখেছি, দুজনে মিলে যখন আমরা সেটা নোট নেবো পুরো নোটটা বেরিয়ে আসবে। এইগুলো আমরা শিখেছি এই সিস্টেম থেকে, এবং তাই করেছি। যদি তাই করো তাহলে তুমি এই মিটিংয়ের পুরো ফায়দা তুলে নিলে। এই মিটিংটা তোমার জন্য করা হচ্ছে, যারা বসে আছো প্রত্যেকের জন্য করা হচ্ছে, কিন্তু এক একজন কে 4 আনা পাচ্ছে, কে 8 আনা পাচ্ছে, কে 12 আনা পাচ্ছে, কেউ পাচ্ছেই না।
আর তারপর হচ্ছে ওই কথাটা, অ্যাক্টিভকে প্রোডাক্টিভ কি করে করবে? না কেউ দুধের কথা শুনেছে, কেউ দুধ দেখেছে, আর কেউ দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। তিনজনের অ্যাপ্রোচ তিন রকম। কেউ দুধ শুনেছে, দুধ বলে কিছু একটা আছে, তাহলে কি দুধের উপকার পাবে? কেউ আবার দুধ দেখেছে, দেখলেও কি উপকার পাবে? কিন্তু কেউ সেটা খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে, সেই কিন্তু আসল উপকারটা পেল। তো তুমি যা করছো, এই বিজনেস অ্যাক্টিভিটি, একটা বই পড়ছো, একটা মিটিং অ্যাটেন্ড করছো, একটা প্রোডাক্ট নিয়ে ইউজ করছো বাড়িতে, যা কিছু করছো সেটা সচেতনভাবে সেই অ্যাক্টিভিটিটাকে প্রোডাক্টিভিটিতে রূপান্তরিত করতে হবে, তবে টাইম কম্পাউন্ডিং হবে। সকলের টাইম নিয়ে বসে তো আমি, সবাই 2 ঘন্টা করে দিয়েছে, আমরা এক জায়গায় বসে গোল হয়ে মুড়ি তেলে ভাজা খেয়েছি আর খুব আড্ডা মেরেছি, সেও হতে পারে। বিজনেসের কাজ কিছুই হলো না, কিন্তু কোনো না কোনো একটা অ্যাক্টিভিটি হলো। এটাকে বলে ননসেন্স অ্যাক্টিভিটি। আমরা সাধারণত ননসেন্স কথাটা গালাগাল দেওয়ার জন্য ইউজ করি, তা নয়। ননসেন্স কথাটা মানে হচ্ছে যার কোনো মানে নেই, অর্থহীন। আমি চাইছি বিজনেসটা বিল্ড করতে, আমি চাইছি সাকসেসফুল হতে, আমি চাইছি সবাই মিলে একটা কিছু অ্যাচিভ করতে, অথচ আড্ডা মেরে করে সময় কাটিয়ে, এই চল চল সিনেমা দেখে আসি, করতে পারো, তাতে করে বিজনেস হবে না। একটা টনটনে জ্ঞান যেন মাথায় সব সময় জাগ্রত থাকে। আফটার অল আমরা একটা বিজনেস গ্রুপে, আমরা একটা বিজনেস কমিউনিটিতে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিজনেস করা। কিরে কেমন আছিস, পুজোয় কি কটা ঠাকুর দেখলি, কটা জামা হলো, এ হলো তা হলো, কোথায় বেড়াতে গেলি, এগুলো ঠিক আছে, এগুলো ওপর কিন্তু তাই দিয়ে যেন এক এক সময় হয় কি, মিটিং 2 ঘন্টার মিটিং 1 ঘন্টা হয়ে গেল, আড্ডাই চলছে, খোশ গল্প আর আড্ডাই চলছে। তার মানে আমি উদ্দেশ্য থেকে ডাইভার্টেড হয়ে গেছি। আমি এই পয়েন্টও, মানে এত রকম পয়েন্ট তো একদিনে বলা যাবে না। এটা একটা এই বিজনেসের মহাগুণ। কি করে তুমি প্রোডাক্টিভ হতে পারো, সেটা হচ্ছে সবসময় সচেতন থাকা, যে আমি যাই করি না কেন ওপর আসলটা কি সেটা ভুলে গেলে চলবে না। একজনেরা শুধু আসে, আড্ডা মারে, চলে যায়। লোক মিট করা, যেমন এখন আমি একটা কল দিয়েছি গোটা টিমেতে, ইচ ওয়ান মিট ওয়ান ইচ ডে। কেউ শুনেছে, কেউ কাউকে করতে দেখেছে, দুধের মতো শুনেছে, কাউকে করতে দেখেছে, আর কেউ করে তার সুফল আদায় করেছে, খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। এই কথাটা শুনেছো, ইচ ওয়ান মিট ওয়ান ইচ ডে? হ্যাঁ শুনেছি। কাউকে করতে দেখেছো? হ্যাঁ। তুমি করেছো? না। মানে দুধ দেখেছে, দুধ শুনেছে, দুধ খায়নি। তাহলে প্রোডাক্টিভ হবে কি করে? ওই 2 ঘন্টা টাইম কম্পাউন্ডিং করে আমি তাকে প্রোডাক্টিভও করতে পারি, অথবা ওয়েস্টেজ করতে পারি, ওয়েস্ট, টোটাল সময়টা নষ্ট। কথা হচ্ছে টাইম মানি সিকিউরিটি পাওয়া যায়, টাইম পাওয়া যায়, সেই টাইমটা দিয়ে তুমি কি করবে? ঘুমোবে? নষ্ট করবে? তাহলে পেয়ে লাভ কি হলো? মানি, প্রচুর মানি পেয়ে, মানি কি করলে? মানি উড়িয়ে নষ্ট করে দিলে। মানিকেও অনেক প্ল্যানফুলি ইনভেস্ট করা যায়, অনেক ভালো কাজে লাগানো যায়, না করে উড়িয়েও দেওয়া যায়। আর ফাইনালি যেটা, সেটা হচ্ছে লিডারশিপ কম্পাউন্ডিং। আমাদের এই বিজনেসে প্রথমে লোক চাই, তারপরে পিভি চাই, গ্রোথ আসে, স্ট্রাকচার ঠিক করতে হবে, টিমেতে কতগুলো লোক আছে তার উপর নির্ভর করে। কিন্তু আলটিমেটলি বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, গ্রো করার জন্যে, এভার গ্রোয়িং বিজনেস করতে গেলে তোমার এভার গ্রোয়িং লিডার লাগবে, নাম্বার অফ লিডার্স টিমে। সেটা কি করে হয়? থ্রু ডুপ্লিকেশন। তুমি তোমার টিমের সামনে যে কাজ করবে,
যে উদাহরণ সেট করবে, যে এক্সাম্পল সেট করবে, সেইটাকে ডুপ্লিকেট করে, সেইটাকে ফলো করে নেক্সট লিডার তৈরি হয়ে যাবে। কারণ সে বুঝে যাবে লিডারশিপ হচ্ছে এইটাই। কারণ আমার যে আপলাইন, আমার যে মেন্টর, আমরা সবাই তাকে ফলো করি। সে লিডার বলেই না আমরা ফলো করি। তুমি যদি লিডার না হতে তুমি কি করতে? তুমি ফলোয়ারই হতে। আর এই বিজনেসের মজা হচ্ছে প্রথমে তুমি ফলোয়ার, তারপরে তুমি লিডার, তোমার অনেক ফলোয়ার, আবার তারা লিডার হবে। এইটা চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। যে শিষ্য সেই একদিন গুরু হবে, তার আবার শিষ্য হবে, সেও একদিন গুরু হবে, তার আবার শিষ্য হবে, এরমভাবেই চলতে থাকে। আর এটা যতদিন চলবে ততদিন বিজনেস গ্রো করবে। যেখানে আটকে যাবে বিজনেসও আটকে যাবে। তোমার কাজের ধরন পাল্টাবে। যারা নতুন তারা এখন প্রচুর প্ল্যান শো করবে, প্রচুর প্রোডাক্ট সেল করবে। কান্তিগালা ক্রাউন অ্যাম্বাসেডর, কান্তিগালা কি এখনো গিয়ে প্রসপেক্টিং করে, প্ল্যান দেখায়? আই ডোন্ট থিঙ্ক সো। কিন্তু স্টিল হি ইজ ভেরি বিজি। তবুও সে বিজি, কিছু তো করে। সে প্রচুর লোকের সঙ্গে মিট করে, তার টিমের লোকেদের সঙ্গে মিট করে, তাদের মাইন্ডসেট। আমরা দুজন খুব বিজি। তোমরা যেভাবে, হয়তো সেভাবে নয়, একটু অন্যভাবে, কিন্তু আমরা বিজি। আমাদের পুরো টাইমটাকে আমরা প্রোডাক্টিভ করার চেষ্টা করি। এই যে সবাইকে বোঝানো, বিজনেসটা কি বোঝো, না বুঝলে তোমার প্যাশন আসবে না। তোমার হাতে কি, তুমি কি করতে চাইছো এবং তা দিয়ে কি করা সম্ভব, কি পাওয়া সম্ভব, কত মানুষকে তার নিজের পায়ে দাঁড় করিয়ে দেওয়া সম্ভব, এই ব্যাপারগুলো যদি না বোঝে, পোটেনশিয়ালটা না বুঝলে ওই বন্দুককে লাঠির মতো ইউজ করবে। একজনকে বন্দুক দিয়েছিল, কিন্তু এটা যে বন্দুক বলে দেয়নি। সে সামনে বাঘ এসছে, ওই বন্দুকটা লম্বা তো ওটা লাঠি ভেবে তার বাড়ি বাঘকে মারছে। তাকে বললো, ওরে ওটা লাঠি নয়, এটা বন্দুক, দূর থেকে মারতে পারবি তুই বাঘকে। ও বন্দুক, তখন শিখে তখন গুলি চালাচ্ছে। কিন্তু না শিখিয়ে দিলে সে ওটাকে লাঠি ভাবছে। টিচেবিলিটি, সেলফ ডিসিপ্লিন, পারসিস্টেন্স, এই তিনটে গুণ চ্যাম্পিয়নদের থাকে। আরও অনেক গুণ থাকে, কিন্তু এই তিনটে থাকেই থাকে। টিচেবিলিটি, যেটার কথা বলছিলাম, সে বুঝে নেয় আমার শিখতে হবে, কিন্তু এটাও বেছে নেয় কার কাছ থেকে শিখব। যে করেছে, যে আমায় শেখাতে চায়, যে গ্রোয়িং, সে যা শিখেছে, সে যা করেছে, সেটা রেজাল্ট পেয়েছে, আমি তাকেই ফলো করব, তার কাছ থেকে শিখব। আর যেখান থেকে কোনো বিপদের সম্ভাবনা নেই, বিপদ মানে সে আমায় এক্সপ্লয়েট করবে না, আমার শুভানুধ্যায়ী, সে আমায় হেল্প করবে, তার কাছ থেকে আমার শিখতে কোনো আপত্তি নেই, অসুবিধে নেই। আমরা ফাউন্ডার্স ফান্ডামেন্টালস জানি, যদি না জানি তো লিখে নিতে পারি। সেটা হচ্ছে অ্যামোয়, রিচ ডিভস, জে ভ্যান হ্যান্ডেল, যারা এই বিজনেসটার গোড়াপত্তন করেছিলেন, তাদের মেন প্রিন্সিপাল, তারা 4 ভাগে 4টে প্রিন্সিপাল পয়েন্টস ঠিক করেছিলেন। এটা হচ্ছে ফ্রিডম, ফ্যামিলি, হোপ অ্যান্ড রিওয়ার্ড। এটা মুখস্থ করে নিতে পারি আমি, কিন্তু বুঝি কি তার মানেটা কি, কেন বলেছিলেন, এটা থেকে এটা কি বোঝায়। ফ্রিডম of choosing a life of your choice. তুমি ঠিক যেভাবে বাঁচতে চাও, যেভাবে জীবন কাটাতে চাও, সেইটা বেছে নেওয়ার এবং সেই জীবন কাটানোর স্বাধীনতা। কেউ তোমায় আটকাচ্ছে না, এই বিজনেস তোমায় সেইটা দেবে। এটা হচ্ছে এই 4টে জিনিস যেটা তুমি এই বিজনেস থেকে পাবে। একটা হচ্ছে ফ্রিডম। তুমি যখন অফিসে কাজ করো, তোমার ফ্রিডম থাকে। তুমি কটায় যাবে, কটায় আসবে, কি খাবে, কি জামা কাপড় পরবে, কি লাইফস্টাইল হবে, কোন পাড়ায়, কোন ফ্ল্যাটে থাকবে, আফ্রিকা বেড়াতে যাবে না দীঘা বেড়াতে যাবে, এগুলো সমস্ত অফিস ঠিক করে দেয়। মানে তোমার বাজেট কি হবে সেটা ওই অফিসই ঠিক করে দিচ্ছে।
কিন্তু এই বিজনেসে তোমার নিজের বাজেট তুমি নিজে ঠিক করবে, ঠিক তোমার স্বপ্নের জীবন তুমি যাপন করবে, সেই মতো ইনকাম করে নেবে, কেউ তোমায় আটকাচ্ছে না, বরং প্রত্যেকে হেল্প করছে। এটা হচ্ছে ফ্রিডমের মানে। ফ্যামিলি, এভরিথিং ইজ বিল্ট সারাউন্ডিং দ্য ফ্যামিলি কনসেপ্ট। মানে তুমি এই বিজনেসটা করছো তোমার ফ্যামিলির জন্যে, তোমার ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ, এমনকি পরবর্তীকালে ছেলেমেয়েরাও মিলে এই বিজনেস, বহু ফ্যামিলি আছে তারা ছেলেমেয়েরাও এখানে জয়েন করেছে, ছেলেমেয়েরাও বিল্ড করছে। হাজব্যান্ড ওয়াইফ, ছেলেমেয়েরা সকলে এন্ডলেস ইনকাম, যেখানে কোনো ক্যাপ নেই। বুঝতে পারছো তাদের লাইফস্টাইল কি হবে একদিন? এন্ডলেস, নো টেনশন, টোটালি সিকিউরড। চারজনেই তো এই কবিতার লাস্ট লাইনে পৌঁছতে পারে। ধরো হাজব্যান্ড ওয়াইফ তারা মিলে করছে, ছেলেও করছে, আর এক মেয়ে বা ছেলে সেও করছে। এবার প্রত্যেকেই যদি লাস্ট লাইনে পৌঁছে যায় মানি মানি মানি, তাদের লাইফস্টাইল কি হবে? সেই সুযোগ দিচ্ছে। আর প্রথমত আমরা শুরু করি আমাদের ফ্যামিলি দিয়ে, তারপর আমার টিম আমার এক্সটেন্ডেড ফ্যামিলি হয়ে যায়। আমার টিম আমার ফ্যামিলি। আসলে আমরা ফ্যামিলিতে একে অন্যকে সাহায্য করি, একে অন্যকে এমপ্যাথাইজ করি, একে অন্যকে সাপোর্ট করি। কেউ কারোর সঙ্গে কম্পিট করি না, কেউ কারোর ওপর জেলাস নই, প্রত্যেকে প্রত্যেকের সুখে দুঃখে বিপদে পাশে গিয়ে দাঁড়াচ্ছি। এইটা শুধু আমার ছোট ফ্যামিলির ব্লাড রিলেশন তার মধ্যে সীমাবদ্ধ থাকে না, আমার গোটা টিমের মধ্যে এই ভাব, এই বোধ, সেটাই ওদের স্বপ্ন ছিল। দ্য হোল টিম, দ্য হোল অ্যামওয়ে কমিউনিটি উইল বি এ সিঙ্গল ফ্যামিলি। আজকে দেখো এডিএসডি এলওএস ইজ এ সিঙ্গল ফ্যামিলি। সলিড, রক সলিড ইউনিটি। প্রত্যেকে প্রত্যেকের জন্য স্যাক্রিফাইস করতে রেডি। তারপরে হোপ, অলওয়েজ উইল বি হ্যাভিং হোপ ফর এ ব্রাইটার ফিউচার। তুমি যেটা নিয়ে বাঁচছো, তোমার জীবন আজকে যা, তার চেয়ে ফার বেটার জীবন তুমি পেতে পারো, এই হোপটা সব সময় থাকবে, সব সময় আছে। যে হতাশ হয়ে গেছে, একটু ভেঙে পড়েছে, এই বিজনেস বা তার আপলাইন বা সবাই মিলে তাকে সেই হোপ দেয়। ঘাবড়াচ্ছিস কেন? ওইসব আমাদেরও হয়েছে, তারপরে আমরাও সাকসেস পেয়েছি, তোরও হবে। এই হোপটা সব সময় সবাইকে দিচ্ছে। কি বলা হয় স্টেজ থেকে? ইফ আই ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট টু। এটাই তো হোপ। আর তারপরে রিওয়ার্ড ফর এভরি অ্যাচিভমেন্ট, এভরি মাইলস্টোন। প্রতিটি স্টেপে, প্রতিটি এতে রিওয়ার্ড করা হচ্ছে, তোমায় রেকগনাইজ করা হচ্ছে, তোমায় বেড়াতে নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ইউ আর রিওয়ার্ডেড। এই সবগুলো একসঙ্গে এই বিজনেসের প্যাকেজটা একটা ইউনিক, অসাধারণ প্যাকেজ। কি থেকে হচ্ছে? পুরোটা সম্ভব হচ্ছে কি করে? এমন তো বলে দিল, কিন্তু আমরা তো ঘটতে দেখছি সেটা আমাদের জীবনে। কি করে হচ্ছে? বিকজ অফ টাইম কম্পাউন্ডিং। টাইম কম্পাউন্ডিং যদি না হয়, পিপল কম্পাউন্ডিং যদি না হয়, সিস্টেম কম্পাউন্ডিং যদি না হয়, আমার বিজনেসের ওপর, ফিউচারের ওপর যে ট্রাস্ট, এই ট্রাস্টটা যদি কম্পাউন্ডেড না, ইনফ্যাক্ট এভরিথিং কম্পাউন্ডেড হতে হবে, তবেই ঠিক মাইন্ডসেটের লিডার তৈরি হবে। তিনটে জিনিস সবসময় মনে রাখবে। জীবন একটাই, তাই সময়ও লিমিটেড, সময়ও লিমিটেড। সেকেন্ড, আমার কাজ আমাকেই করতে হবে, আর কেউ করে দেবে না। গাইড করতে পারে, শুধরে দিতে পারে, রাস্তা বাতলে দিতে পারে, কিন্তু আমার কাজ আমাকেই করতে হবে। ওনারশিপ, এটা আমার বিজনেস, এটা আমার লাইফ, এটা আমার ফ্যামিলি। আমি কার জন্য করছি? আমার জন্য করছি। আমি হেল্প চাইবো, সকলে হেল্প করতে রাজি,
কিন্তু একটা কিছু হলো অমনি আপলাইনকে ফোন, আপলাইন এটা করে দাও, অমনি আমায়তে গেল একটু করে দাও না, একটু এই করে দাও না মানসিকতা কিন্তু তোমায় পঙ্গু করে রেখে দেবে। জানবে যে যত ডিপেন্ডেন্ট সে তত দুর্বল, যে যত সেলফ রিলায়েন্ট সে তত সবল। আমি করতে পারি না, কি এমন কঠিন কাজ? আমি প্ল্যানও দেখাতে পারি, আমি প্রোডাক্ট সেলও করতে পারি, আমি টিমকে শেখাতে পারি, আমি তাদের সামনে এক্সাম্পল সেট করতে পারি, সব কিছু করতে পারি। তাহলে পারি না আবার কি? প্রথম প্রথম হেল্প লাগে, সে তো করা হয়। তুমি হেল্প নিয়েওছো, তোমার টিমের লোককে তুমি আবার সেই হেল্প দেবেও, কিন্তু কাউকেই তোমার ওপর ডিপেন্ডেন্ট। এরকম অনেক টিম আছে যাদের টিম একটু বড়, তাদের বলছি এক একটা লেগে আপলাইন গিয়ে কাজ না করলে কাজই হয় না। আপলাইন যখন গেল তখন কিছু পিভিটিভি হলো, কিছু অ্যাক্টিভিটি হলো, যেই চলে এলো অমনি দেখো ঘুমিয়ে পড়লো ঠান্ডা, আর কোনো অ্যাক্টিভিটি নেই। তার মানে সেখানে লিডারশিপ ডুপ্লিকেটেড হচ্ছে না। এই বিজনেসটা যে আমার, এই যে ওনারশিপ আমাকে করতে হবে। আপলাইন এসেছিল, আপলাইনকে হাজার ধন্যবাদ যে সে এসেছিল, সে হেল্প করেছিল। তার মানে এই নয় প্রত্যেকবার এসে সে এই হেল্প করে যাবে। বিশেষ কোনো চ্যালেঞ্জ হলো, আপলাইন এলো, সলভ করলো, চলে গেল। কিন্তু দৈনিককার ডাল ভাত যেটা, সেটা আমি করতে পারবো না, আমায় করতে হবে। কারণ অন্যের উপর নির্ভরশীল লোকজন দিয়ে দুর্বল টিম তৈরি হয়, এবং সেই টিমের কোনো প্রেডিক্টেবিলিটি থাকে না। তুমি করছো মানে কি জানো, চাঁদ সূর্যের আলোয় আলোকিত, আবার মাঝে মাঝে অমাবস্যা। চাঁদের যদি নিজের আলো থাকতো অমাবস্যা হতো না। টিমে অনেকে আছে এরকম, নিজের আলো নেই, সবসময় সূর্য আলো দাও। আর থার্ড যেটা, প্রথমটা হচ্ছে জীবন একটাই, সময় লিমিটেড। সেকেন্ড হচ্ছে আমার কাজ আমাকেই করতে হবে। আর থার্ড হচ্ছে সুযোগ বারবার আসে না। বাসটা এসে দাঁড়ালো, তুমি যদি উঠতে পৌঁছে যেতে, বাসটা চিরকাল তোমার জন্য দাঁড়াবে না স্টপেজে। ওই জন্য কথাটা হচ্ছে ইউ হ্যাভ মিসড দ্য বাস। কথাটার মানে কি, বাসটা এসছিল, অনেকে উঠেছে, তুমি ওঠোনি, বেরিয়ে চলে গেছে। এবার বোঝো, কাজে সুযোগ ওরকম টাইম বাউন্ড আসে, এক একটা সময় আসে। তুমি নিতে পারলে ভালো, যদি না নিতে পারলে ইউ মিস ইট। আর এই তিনটে জিনিস কখনো করবে না। নেভার গিভ এক্সকিউজ। কেন ভাই এক্সকিউজ কাকে দিচ্ছ? তুমি ভালো মনে করেছো, তুমি প্রয়োজন আছে বলে এই বিজনেসটা জয়েন করেছো, করে তারপর কাজ না করে এক্সকিউজ দিচ্ছ। কেন দিচ্ছ? কাকে দিচ্ছ? তার মানে তোমার ওনারশিপ আসেনি। নাম্বার 2, যে কোনো কাজ আর্জেন্টলি সেরে ফেলো। নেভার প্রোক্রাস্টিনেট। কাল হবে, পরশু হবে বলে ফেলে রেখো না কোনো কাজ, কারণ কাল পরশু তুমি নাও দেখতে পারো। কাল পরশু আমার জীবনে নাও আসতে পারে। আজকের দিনটা হাতে পেয়েছি, আজকেই সেরে ফেলবো। আজকের দিনটাই সত্য। আর থার্ড হচ্ছে, যে কোনো কাজের জন্য, যে কোনো সাকসেসের জন্য, এমনকি সেই কাজটা শুরু করার আগেও ঈশ্বরকে ধন্যবাদ দিতে ভুলো না। কারণ আমরা কেউই আমাদের নিজের জোরেতে, নিজের ক্ষমতায়, নিজের এলেমে কিছু করি না। উই আর অল স্টুজ ইন হিজ হ্যান্ড। আমরা তার হাতের পুতুল। ওই জন্যে ধন্যবাদ দিতে ভুলো না। কেন? ধন্যবাদ দিলে ইগোটা কন্ট্রোলে থাকে। যে ধন্যবাদ দেয় না সে ভয়ঙ্কর অহংকারী হয়ে যায়, দাম্ভিক হয়ে যায়। আর সেটা এই বিজনেসের পতন ডেকে আনে। একটা টিমেতে কেউ যদি অহংকারী হয়ে যায়, দাম্ভিক হয়ে যায়, টিমের পতন। তুমি সাকসেসফুল হবে, প্রচুর টাকা ইনকাম করবে, একদম বিশাল বড় লিডার হবে, কিন্তু একটা বলা হয় না যে গাছে যত ফল ধরে গাছ তত নুয়ে পড়ে। তুমি যত সাকসেসফুল হবে তত তোমার বিনয় যেন বাড়ে। অহংকারী হলে তোমার অর্গানাইজেশন ধ্বংস হয়ে যাবে। লাস্টে
বলবো যে সেলফ ডিসিপ্লিন না থাকলে এই বিজনেসটা কন্টিনিউ করা যায় না। সেলফ ডিসিপ্লিনটা কি? বিনা সাফল্যে কাজ করে যাওয়া মুখের কথা তো নয়। বিনা সাফল্যে কাজ করে যাওয়া মুখের কথা তো নয়। সেইটি যে পারে বিশ্বাস ভরে সেই উইনার হয়। বিনা সাফল্যে, বিনা রেজাল্টে কাজ করে যাচ্ছি, ওয়ার্ক, ঠিক আছে, এম আসবে, আর এই বিশ্বাস নিয়ে আসবে, এমন একটা দিন আসবে সবটাই এম হয়ে যাবে। এই বিশ্বাসে আমি কাজ করে যাচ্ছি, তো ঠিক আছে, কিরে আত্মীয় স্বজনরা বলবে, বন্ধু বান্ধব যারা বলেছিল না, এই করিস না, আমি তো করবোই না, তুইও ছেড়ে দে, কি এইসব আলতু ফালতু, এই তেল সাবানের করিস না। তারপর যখন তুমি খাটছো, তুমি হলো, কেউ এলো টিমে, জয়েনিং হলো, না রে আসেনি। কেউ প্রোডাক্ট নিল, না রে এখনো নেয়নি। তুমি কিন্তু খেটে যাচ্ছ, তাহলে তুই সকাল বিকেল দেখছি বেরোচ্ছিস, করছিস, দৌড়চ্ছিস, কিছুই হচ্ছে না। পয়সা এলো রে ব্যাংকে। এই সময়টা নিজেকে ধরে রাখার সবচেয়ে কঠিন পর্যায়, সবচেয়ে কঠিন ফেজ। আর এই সময়টাই আপলাইনকে একেবারে স্ট্রংলি ধরে থাকতে হয়। যে কোনো মুহূর্তে ফসকে বেরিয়ে যাবে, বিজনেস থেকে কুইট করে বেরিয়ে যাবে, কারণ সে যেভাবে রেজাল্ট আশা করছে সেভাবে হচ্ছে না ঠিক। প্লাস চারদিক থেকে লোকে এ কথা সে কথা শোনাচ্ছে। খুব অসহ্য টাইম ওটা, আমাদের প্রত্যেককে তার মধ্যে দিয়ে যেতে হয়েছে, তোমাদেরও হয়েছে, যারা নতুন তাদেরও হবে। কিন্তু যেন ভগবান তোমায় শক্ত করছেন, কঠিন করছেন, ওইগুলোর মধ্যে দিয়ে পাঠাচ্ছেন, ক্রমশ তুমি শিখবে। সেই বাংলা একটা প্রভাব ছিল না, কানে দিয়েছি তুলো, পিঠে বেঁধেছি কুলো, কানে গুঁজেছি তুলো, নাকি একটা ছিল, আমি শুনি না। এই কে কি ভাববে, কে কি বলছে, ওইদিকে যদি বেশি নজর দিয়েছ, তোমার সমস্ত এনার্জি বেরিয়ে চলে যাবে ওই পথে। নিজেকে ধরে রাখো। সেলফ ডিসিপ্লিন মানে, কালকে একজন খুব দারুণ বলেছে, নিজের ঘাড় ধরার ক্ষমতা, তাকে বলে সেলফ ডিসিপ্লিন। মানে যখন কোনো রেজাল্ট হচ্ছে না তখনও নিজেকে কাজে নিয়োজিত রাখার ক্ষমতা। প্রতিদিন মনে হবে দূর ছাই, কি করছি। লাস্ট একটা গল্প বলে শেষ করব। সেটা হচ্ছে, একটা প্লেন রানওয়েতে দাঁড়িয়ে রয়েছে, পাইলট একদম রেডি, স্টার্ট দিয়েছে, আর ঘোঁ 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 করে ফুল থ্রটল। এবার সে রানওয়েতে দৌড়ে গিয়ে উড়বে। তো ওই পাইলটের কাঁচের জানলা, তার পাশে একটা চড়াই। একটা পাইলট মাটি থেকে কত উঁচুতে বসে, 10-15 ফুট ওপরে। এই 15 ফুট ওপরে তার পাশেই বাইরে একটা চড়াই উঠছে। আর প্লেনটা যখন ঘোঁ করে স্টার্ট দিয়েছে, চড়াইটাও সঙ্গে সঙ্গে উঠছে, আর বলছে, পাইলটকে বলছে, বাবা এখনও তো চাকা মাটিতে, এত গ্যালন গ্যালন দামি তেল পোড়াচ্ছিস আর গোঁ 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 করছিস, এই দেখ আমার কোনো খরচাপাতি নেই, আমি কেমন উঠছি। তখন পাইলট কি বলল? বলে, হ্যাঁ ঠিক আছে, তুই আর আমি একই লেভেলে বটে, কিন্তু 2 মিনিট অপেক্ষা কর, কারণ 2 মিনিট বাদে আমি 30,000 ফিট হাইটে, আর তুই এই 20 ফিটেই থাকবি। তো ওইটা যারা বলবে যে কি করছিস, এই হচ্ছে না, কি বা একটুখানি টন্ট করার চেষ্টা করো, তাদের বলবে সবুর করো, 1 বছর সময় আমায় দাও, তুমি আমায় দেখতেই পাবে না, এমন হাইটে চলে যাব। এইটা মনের মধ্যে রাখা এবং সেই বিশ্বাস এবং জোর নিয়ে বিজনেসটা বিল্ড করে যাওয়া। বি আ উইনার। থ্যাংক ইউ, নাইস টকিং টু ইউ।